কি খবর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? গত কয়েকটা ক্লাস ধরে আমরা বেশ কিছু গুরুগম্ভীর ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, যেমন রাইটিং স্ট্র্যাটেজি, গ্রামারের কিছু শুকনো কঠিন কঠিন রুল। তাই এবারে একটু রিলিফ নেয়ার জন্য আমরা একটা কবিতা পড়ব। কবিতার নাম দেখতে পাচ্ছ, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, যেটা বেশ পরিচিত কমন একটা কবিতা। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো কবিতাটা বাংলায় কিরকম, এবং তোমরা ছোটবেলা থেকে এই কবিতাটা শুনে আসছো। আমরা একটু পরেই দেখব কবিতাটার নাম বাংলায় কি। এই কবিতাটা পাবে তোমরা ইউনিট 14 লেসন 1-এ। আর এই কবিতাটা নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি আমি, তোমাদের সুস্মিতা ম্যাম। চলো আমরা দেখে নিই আজকের ক্লাসে কি কি আছে। আজকে কয়েকটা সেকশনে ভাগ করেছি ক্লাসটা। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ মিথ, সেকশন 1-এ এটা থাকবে, কারণ তোমাদের যে ইউনিট থেকে এটা আমরা নিয়েছি সেই ইউনিটের নাম হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার, তাই একটু মিথটা বুঝে নেওয়া জরুরি। সেকশন 2, এটার নাম হচ্ছে লেটস নো দ্য মাস্টার মাইন্ডস। মাস্টার মাইন্ড বলতে কাদের বোঝাচ্ছি সেটা আমরা সেকশন 2-তে গেলেই বুঝতে পারবো। সেকশন 3, লেটস অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন। সেকশন 4, লেটস রিড দ্য পোয়েম। সেকশন 5, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। Section 6, theme of the poem. Section 7, summary of the poem. Section 8, homework. তাহলে প্রথম সেকশন, যেটা নাম হচ্ছে হোয়াট ইজ মিথ, দেখে নেই মিথ কোথায় থেকে আসলো। এখানে মিথ সম্পর্কে বলা হচ্ছে, the word myth comes from the Greek word mythos, which means to tell a story. Every culture has its own myth, which explains the nature of the universe and afterlife. তার মানে মিথ শব্দটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, সেই ওয়ার্ডটা হচ্ছে মিথোস। এই মিথোস শব্দটার মানে হচ্ছে টু টেল আ স্টোরি, মানে গল্প বলা। প্রতিটা সংস্কৃতিতেই তাদের নিজস্ব কিছু মিথ থাকে, তার মানে তাদের নিজস্ব কিছু প্রচলিত গল্প থাকে, যে গল্পগুলোতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃতিটা কি, তারপরে মৃত্যু পরবর্তী জীবনটা কি, সেসবের একটা ব্যাখ্যা থাকে সেসব মিথের মধ্যে। ঠিক আছে, এবার দেখি মিথের ডেফিনেশন কি। লেক্সিকো.com অনুযায়ী মিথের ডেফিনেশন হচ্ছে a traditional story, especially one concerning the early history of a people or explaining some natural or social phenomenon and typically involving supernatural beings or events. এক ধরনের প্রচলিত গল্প, মিথ বলতে এক ধরনের প্রচলিত গল্পকে বোঝাচ্ছে। সেই গল্পের ভেতরে মানুষ কিভাবে আসলো সেই ধরনের কিছু ব্যাখ্যা থাকে, অনেক পুরনো ইতিহাস, গল্পগুলো অনেক পুরনো হয়, অনেক বছরের, তার ভেতরে কিছু ব্যাখ্যা পাওয়া যায়। প্রাকৃতিক তারপরে সামাজিক বিভিন্ন ঘটনার নিজস্ব কিছু ব্যাখ্যা দাঁড় করাতে চায় ওই মিথের গল্পগুলো। এবং তার ভেতরে আরও কয়েকটা জিনিস থাকে, যেরকম অলৌকিক ব্যাপার স্যাপার থাকে, ঘটনা থাকে, হ্যাঁ, অনেক বীরদের ঘটনা থাকে, বীররা অনেক বড় বড় কাজ করেন, এগুলোও আমরা কিন্তু মিথের মধ্যে পাই। যেমন মহাভারতের কাহিনী, রামায়ণের কাহিনী, এটা হচ্ছে আমাদের কালচারের মিথ। আর আরও মিথের উদাহরণ আছে, গ্রিক মিথোলজি, রোমান মিথোলজি। তোমাদের এই বইটাতে আমাদের এই দেশীয় এই ভৌগোলিক সীমারেখার মধ্যেকার কয়েকটা মিথের কথা বলা আছে, যেমন গাজী পীরের কয়েকটা গল্প বলা আছে, তারপরে বেহুলার কথা বলা আছে, আবার অরফিউসের কথাও বলা আছে, হারকিউলিসের কথাও বলা আছে। এরকম বেশ কয়েকটা উদাহরণ এই ইউনিটটার মধ্যে দেওয়া আছে, সেগুলো আমরা পরে দেখব। মিথের আরও একটা মিনিং আছে, সেই মিনিংটা হচ্ছে আ পপুলার বিলিফ অর ট্র্যাডিশন দ্যাট হ্যাজ গ্রোন আপ অ্যারাউন্ড সামথিং অর সামওয়ান। তার মানে কোনো একটা জিনিস বা কোনো একটা মানুষকে ঘিরে এক ধরনের প্রচলিত বিশ্বাস বা রীতি গড়ে ওঠাটা, সেটাও মিথ। এর আগেরটাই আমরা দেখলাম প্রচলিত গল্প, আর এবার আমরা দেখছি মিথ মানে হচ্ছে কি প্রচলিত একটা ধারণা। তার মানে এটা হচ্ছে মিথের আর একটা মিনিং। মিথ শব্দটা এভাবেও ব্যবহার হয়, প্রত্যেকটা কালচারে এই ধরনের কিছু প্রচলিত ধারণা থাকে। যেমন আমি যদি বিষম খাই, তখন আমরা অনেক সময় ভাবি কি যে কেউ বোধহয় আমাকে মিস করছে, আমার কথা মনে করছে। বা যদি গালে একটা কামড় খাই, আমরা ভাবি যে কেউ বোধহয় গালি দিল। কিন্তু এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? কখনো কি আমরা প্রমাণ করতে পেরেছি বা দেখে আসতে পেরেছি পৃথিবীর হাজার হাজার মানুষের মধ্যে থেকে ওই মুহূর্তে আমাকে কে মিস করলো বা কে গালি দিল? কিন্তু এটা একটা প্রচলিত ধারণা। তো এটা হচ্ছে আমাদের কালচারের একটা মিথ। চলে এলাম সেকশন 2-তে।
সেকশন 2 টাইটেল হচ্ছে লেটস নো দ্য মাস্টারমাইন্ডস। মাস্টারমাইন্ড কারা? মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের কবি এবং এই কবিতার অনুবাদক। কবি মাস্টারমাইন্ড কারণ তিনি একটা অসাধারণ কবিতা লিখেছেন, যে কবিতাটা আমরা পড়ছি। শুধু একটা না, তিনি অসংখ্য অসাধারণ কবিতা লিখেছেন এবং বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি জীবনানন্দ দাশ, তাই তিনি মাস্টারমাইন্ড। আর অনুবাদক যদি এটাকে ইংরেজিতে অনুবাদ না করতেন তাহলে এই কবিতাটা ইংলিশ ফর টুডে বইয়ের অন্তর্ভুক্ত হতে পারতো না। এটা শুধুমাত্র বাংলা ক্লাসে পড়ানো যেত, কিন্তু যেহেতু উনি এটা ইংরেজিতে অনুবাদ করেছেন তাই আমরা ইংরেজি ক্লাসেও এই কবিতাটা পড়ার সুযোগ পাচ্ছি। তাই এই দুজন মাস্টারমাইন্ড সম্পর্কে আমরা আজকে জেনে নেব। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে একটু জেনে নিই। জীবনানন্দ দাশ সম্পর্কে কয়েকটা কুইক ফ্যাক্ট। তার বার্থ ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি 1899, ডেথ ডেট 22 অক্টোবর 1954। তার লেখাপড়া হয়েছে ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। উনি ইংরেজি সাহিত্যে বিএ অনার্স পাশ করেছিলেন ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজ থেকে, পরবর্তীতে এমএ করে নিয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তার জন্মস্থান বরিশাল। তার অকুপেশনে দেয়া আছে একাডেমিক এবং পোয়েট। উনি বিভিন্ন কলেজে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে কাজ করেছেন। আর উনি যে পোয়েট সেটা তো বলাই বাহুল্য, এটা আমরা সবাই জানি। উনি অ্যাওয়ার্ড পেয়েছেন সাহিত্য আকাদেমি প্রাইজ 1955 সালে। ওনার পাবলিকেশনে এখানে শুধুমাত্র 3টা কাব্যগ্রন্থের নাম আমি দিয়ে রেখেছি, আরও কিন্তু ওনার বেশ কিছু কাব্যগ্রন্থ আছে, মোট 7টা কাব্যগ্রন্থের নাম আমরা জানি। এবং এছাড়াও ওনার গল্প আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে, ওনার নিজের কিছু অনুবাদ আছে। সেগুলো সব আমরা এখানে সময়ের স্বল্পতার জন্য আলোচনা করতে পারছি না। আর রূপসী বাংলাটা হাইলাইট করে রেখেছি আমরা, কারণ রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকেই আমাদের আজকের কবিতাটা পড়া হবে। আমরা জানি আমাদের বাংলা সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু এই জানাটা যদি আমরা শুধু আমাদের নিজেদের দেশ বা ভাষার মধ্যে সীমাবদ্ধ করে রাখি তাহলে বাইরের পৃথিবী আমাদের এই সাহিত্যের রস পাওয়া থেকে বঞ্চিত থাকবে এবং তারা আমাদের যথাযথ মূল্যায়নও করবে না। যদি না জেনে থাকে যে আমাদের সাহিত্য কতটা সমৃদ্ধ, তাহলে তারা শুধু সবসময় নিজেদের সাহিত্যের বড়াই করবে আমাদের সামনে। তাই তাদের কাছে আমাদের ভাষার সাহিত্যকে পৌঁছে দেওয়ার জন্য অনুবাদ খুব জরুরি, বেশি বেশি অনুবাদ হওয়া দরকার। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের দেশের বা আমাদের সাহিত্যের কাজগুলো খুব কমই অনুবাদ হয়েছে এতদিন পর্যন্ত। যে কয়জন মানুষ আমাদের বাংলা সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রফেসর ডক্টর ফখরুল আলম। আমরা এখন জেনে নেব তার সম্পর্কে। ওনার জন্ম 20 জুলাই 1951-তে। ওনার লেখাপড়া উনি ইউনিভার্সিটি অফ ঢাকা, এখান থেকে উনি বিএ এবং এমএ করেছেন। এছাড়া উনি আরও কিছু উচ্চতর ডিগ্রি নিয়েছেন সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থেকে। ওনার জন্মস্থান ফেনী। উনি ওনার অকুপেশন হিসেবে দেয়া আছে একাডেমিক রাইটার ট্রান্সলেটর। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, এখন অবসর নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে উনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন গত বছর পর্যন্ত। এবং এখনো যারা এবারে সেকশন 3 কিরকম কোশ্চেন আসতে পারে কবিতা থেকে, এবার সেটা জেনে নেয়ার পালা। আমরা দেখতে পাচ্ছি প্রথমে 3 নম্বর আইটেমে একটা কোয়েশ্চেন থাকে যেখানে সামারি লিখতে বলা হয় কবিতার। 11 নম্বরে একটা কোয়েশ্চেন থাকে যেখানে কবিতার থিম লিখতে বলা হয়। সামারির জন্য 10 নম্বর বা 10 মার্কস বরাদ্দ থাকে, আর থিমের জন্য 8 মার্কস বরাদ্দ থাকে। আমরা প্রথমে একটু বুঝে নিই সামারি এবং থিমের মধ্যে পার্থক্য কি। যেমন ধরো, তোমরা সবাই নিশ্চয়ই দেবদাস উপন্যাস বা দেবদাস মুভিটার নাম জানো। যদি উপন্যাস নাও পড়ে থাকো নিশ্চয়ই মুভিটা দেখেছো। ওটার কাহিনী যদি তোমাকে বলা হয় যে সামারিটা কি, তাহলে তুমি হয়তো বলবে যে দেবদাস আর পারু একই গ্রামে বাস করতো, ছোটবেলা থেকে তারা দুজন দুজনকে জানে। যখন একটু বড় হলো দেবদাস আর পারু বুঝতে পারলো যে তারা একজন আরেকজনকে পছন্দ করে, কিন্তু পারুর সামাজিক কারণে পারুর আর এক জায়গায় বিয়ে হয়ে গেল। দেবদাসের সাথে বিয়ে হওয়া সম্ভব হলো না, কিন্তু দেবদাস কিছুতেই তাকে ভুলতে পারে না।
পরবর্তীতে এইটা নিয়ে সে নেশায় জড়িয়ে পড়ে, অন্য আরেকজন মেয়ের সাথে তার পরিচয় হয় চন্দ্রমুখী নামে। পরবর্তীতে একটা পর্যায়ে উপন্যাসের শেষের দিকে আমরা দেখি যে দেবদাস মারা যায়। এটা হচ্ছে পুরো যে এত বড় একটা উপন্যাস বা 3 ঘন্টার যে একটা মুভি, সেটাকে আমরা দেখো 5-6 লাইনের মধ্যে বলে ফেললাম পুরো ঘটনাটা। এটাই হচ্ছে সামারি, মানে ছোট করে বলা। কবিতাকেও তোমার পুরো কবিতায় যা যা বলেছেন কবি, সেটার ভেতর থেকে যেটা সার কথা সেটুকু তুমি বলবে। এখন যদি বলা হয় দেবদাস উপন্যাসের থিম কি ছিল, সেক্ষেত্রে তুমি কিন্তু আর পুরো কাহিনীটা বলতে বসবে না। তুমি তখন বলবে যে সত্যিকার ভালোবাসাকে কখনো ভোলা যায় না, বা মানুষের উপরে ভালোবাসার প্রভাব, এটাও তুমি বলতে পারো। এটা হচ্ছে তাহলে ওই উপন্যাসের বা মুভির থিম। তাহলে এবার কি ক্লিয়ার হলো সামারি আর থিমের ডিফারেন্সটা? আমরা যে কবিতাটা প্রশ্নে পাবো সেই কবিতাটা নিয়েও আমরা এভাবেই সামারি অথবা থিম, যেটাই আমাদের কাছে লিখতে বলবে সেটা আমরা সেভাবে লিখে ফেলব। প্রথমে আমরা দেখব সামারি লেখার স্ট্র্যাটেজিটা। দেখো, প্রথমে কি ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে ফেলবে। যখনই তোমার হাতে প্রশ্নটা আসবে, সেই প্রশ্নে যদি কবিতার উপরে সামারি লিখতে বলে, তাহলে তুমি সেই কবিতার প্রধান প্রধান শব্দগুলো নিচে দাগ দিতে থাকবে। এরপরে হচ্ছে, আচ্ছা, এবার কেউ কেউ বলে ফেলতে পারো যে ম্যাডাম প্রশ্নে তো দাগ দিতে নিষেধ করে। ঠিক আছে, মেন্টালি নোট করতে থাকো। পরবর্তী পয়েন্ট হচ্ছে ভোকাবুলারি এবং স্ট্রাকচারগুলো আগে থেকে মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, তুমি কোন কবিতাটা যে তোমার প্রশ্নে আসবে, পরীক্ষার দিন আসবে, সেটা তুমি জানো না, কিন্তু কিছু ভোকাবুলারি, কিছু শব্দ বা কিছু স্ট্রাকচার আগে থেকে মাথায় রেডি করতে হবে যে আমি সামারির প্রথম লাইন হিসেবে এরকম দেব, বা সামারির শেষে যখন আমি শেষ করব তখন এই শব্দটা ব্যবহার করব। এরকম কয়েকটা শব্দ আগে থেকে জেনে যেতে হবে। সেটার জন্য তোমাকে কিছু স্যাম্পল দেখে যেতে হবে, তাহলে তুমি প্রিপেয়ার থাকবে। এরপরের পয়েন্টে বলছে যে ডিরেক্ট স্পিচ যদি থাকে পোয়েমের ভেতরে, সেটাকে রিপোর্টেড স্পিচ বানিয়ে নিতে হবে। ন্যারেশন মনে আছে যে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ যদি উদ্ধৃতি চিহ্ন থাকে যে সে বলল আমি এটা করলাম, এইভাবে যদি থাকে, সেটাকে তুমি তোমার ভাষায় সহজ করে লিখবে। কোনো রিপিটেশন থাকবে না, কোনো কোটেশন মার্ক ব্যবহার করা যাবে না। এবারে আমরা থিম কি করে লিখব সেটা শিখব। থিমের জন্য আগে দেখে নাও, একটা তালিকা দিয়েছি আমি এখানে, যে সাধারণত কবিতায় এই কমন থিমগুলো ব্যবহার করা হয়। এই শব্দগুলো যদি তুমি মাথায় রাখো, তাহলে তোমার জন্য যে কবিতাটা তুমি পড়বে সেই কবিতার থিম খুঁজে বের করা সহজ হবে। যে তালিকাটা দিলাম, সেই তালিকার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটা থিম থাকতে পারে, বা কোনো কোনো কবিতায় কিন্তু কয়েকটা জিনিস একসাথেও থাকতে পারে। আমরা যে কবিতাটা আজকে পড়বো সেটার মধ্যে এটা খুঁজে বের করার চেষ্টা করবো। তুমি জাস্ট শব্দগুলো একটু মাথায় রাখো। আর হ্যাঁ, আমরা যখন থিম লিখবো, থিম লেখার ক্ষেত্রেও সামারির জন্য যেমন কয়েকটা নিয়ম ছিল, ওরকমভাবে কয়েকটা সহজ নিয়ম আছে। তার ভিতরে একটা হচ্ছে কবিতার টাইটেলটা কি এটা একটু দেখে নেবে। সাধারণত কবি যেটাকে ওই কবিতার বিষয়বস্তু বলে মনে করেছেন বা প্রধান বিষয় বলে মনে করেছেন, সেটার একটা ইঙ্গিত উনি টাইটেলের মধ্যে দিয়ে রাখেন। তাই তুমি থিম লেখার সময় অবশ্যই টাইটেলটা খেয়াল রাখবে উনি কি বলেছেন। এখানেও তুমি কিওয়ার্ড বা প্রধান শব্দগুলো ফাইন্ড আউট করবে। আন্ডারলাইন করা সম্ভব না হলে মেন্টালি নোট করে রাখবে। আর পোয়েটিক ডিভাইস বলতে কি বোঝাচ্ছি আমি একটু পরে এক্সপ্লেন করে দেব। মনে রাখো যে কিওয়ার্ড এবং পোয়েটিক ডিভাইসগুলো তোমাকে হেল্প করবে থিমটা কিভাবে এস্টাবলিশ হয়েছে সেটা বুঝতে। এবং কখনোই তুমি 50টা শব্দের বেশি থিম লিখতে গিয়ে ব্যবহার করবে না। চলে এলাম সেকশন 4-এ। এবার কবিতাটি পড়বার পালা। পুরো কবিতাটা ইংরেজিতে দেখতে এরকম। এটা হলো কবিতার ইংরেজি অনুবাদ। ইংরেজিতে কবিতাটার নাম হচ্ছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, যেটাকে আমরা বাংলায় বাংলার মুখ আমি দেখিয়াছি নামে জানি। আমরা পুরোটা একবারে পড়বো না, অল্প অল্প করে পড়বো যাতে বুঝতে সুবিধা হয়, কারণ আমরা অনেক আগে তো এটা বাংলায় পড়েছি ছোটবেলায় বা যখনই হোক। এখন তো ইংরেজিতে পড়তে হবে, তাই আমরা ছোট ছোট করে পড়বো।
প্রথম দুই লাইন, বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস আই উইল সিক নো মোর, দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি। এটার মানে কি ছিল দেখি, কবি কি লিখেছিলেন। কবি লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। হ্যাঁ, ইংরেজিতে অনেকটা সেরকমই বলা আছে। ইংরেজিতে বলেছে যে যেহেতু আমি বাংলার মুখ দেখেছি তাই আমি আর খুঁজব না, এ পৃথিবীর এর চাইতে সুন্দর কিছু আমাকে দেখানোর নেই। পরবর্তী লাইন, ওয়েকিং আপ ইন ডার্কনেস gazing at the fig tree I behold dawn swallows roosting under huge umbrella like leaves। আচ্ছা, এটার মানে কি, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, আই বিহোল্ড মানে আমি দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। পরবর্তী লাইন, I look around me and discover a leafy dome, jam, kathal, bot, hijol, and ashwatha trees, all in a hush, shadowing clumps of cactus and zedwari bushes। মানে কি, দেখি কবি কি লিখেছেন। চারিদিকে চেয়ে দেখি পল্লবী স্তূপ, লিফি ডোম, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ, অল ইন এ হাস মানে করে আছে চুপ, শ্যাডোয়িং ক্লাম্পস অফ ক্যাকটাস অ্যান্ড জেডোয়ারি বুশেস, ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। আচ্ছা, পরবর্তী লাইন দেখি, When long, long ago Chand came in his honeycombed boat to a blue hijal, bot and tamal shade near the Champa, he too sighted Bengal's incomparable beauty। বাংলাটা হলো, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে, ইংরেজিতে বলা আছে when long, long ago মানে অনেক বছর আগে, চাঁদ চম্পার কাছে, চাঁদ কেম নিয়ার দ্য চম্পা। এই চাঁদ কিন্তু আকাশের চাঁদ না, এটা হলো চাঁদ সওদাগর, আর চম্পা হচ্ছে চম্পানগরী। তার মানে মধুকর ডিঙা নিয়ে চাঁদ সওদাগর যখন চম্পানগরীর কাছাকাছি এসেছে তখন এমনই হিজল, বট, তমালের ছায়া এবং কি দেখেছে, বাংলার অপরূপ রূপ দেখেছিল, বেঙ্গলস ইনকম্পেয়ারেবল বিউটি সে দেখেছিল। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই অংশটুকু কালো রং করা, এই অংশটুকু আলাদা কেন এবং সেটা একসাথে কেন পড়লেন। প্রশ্নটা তোমরা একটু মনে রাখো, আমরা এর উত্তরে একটু পরে আসব, আগে পুরো কবিতাটা পড়ে নেব। পরবর্তী লাইন, One day, alas, in the Ganguri on a raft as the waning moon sank on the river's sandbanks, Behula too saw countless ashwatths, bots besides golden rice fields and heard the thrushes' soft song। বাংলাটা হলো, বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। মতো করে সে নেচেছিল। কোথায় নেচেছিল? ইন্দ্রের সভায়, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে where gods held court, মানে যেখানে দেবতারা সভা করেছিলেন, অর্থাৎ স্বর্গে বেহুলা নেচেছিল ছিন্ন খঞ্জনার মতো। আর যখন সে নেচেছিল তখন বাংলার নদী, মাঠ, ফুল, বাংলায় স্পেসিফিক্যালি বলা আছে ভাট ফুল, ইংরেজিতে সেটা ফ্লাওয়ার বলা হচ্ছে শুধু, সেই নদী, মাঠ, ফুল কি করেছিল? ঘুঙুরের মতো করে তার পায়ে কেঁদেছিল, মানে এই নদী, মাঠ, ভাট ফুল তার বেদনার অংশীদার হয়েছিল। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের পুরো কবিতাটা, আমরা বাংলা এবং ইংরেজি দুইভাবেই পড়লাম। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তার মানে আমরা আজকে সেকশন 4 পর্যন্ত পড়েছি, কবিতাটা পড়েছি। আমাদের আর বাকি থাকলো এই 4টা সেকশন, সেখানে আমরা কবিতাটা পরের দিন
অর্থ বুঝে নেব, থিম কি সেটা দেখব, সামারিটা কিভাবে লিখব, থিম এবং সামারি লেখা শিখব, এবং ডেফিনেটলি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। তো আজকে তোমরা এই ক্লাসটা শোনো এবং শুনে কবিতার প্রত্যেকটা শব্দ বুঝে নাও। আর আমরা পরের দিন এসে কবিতার যে স্টাইলিস্টিক্স থাকে, গঠনগত দিক এবং কোন ইমেজ দিয়ে কবি কোন অনুভূতিটা আমাদের মধ্যে জাগিয়েছেন সেগুলো একটু বুঝে নেব, যাতে আমাদের থিম বুঝতে এবং লিখতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং যা শিখলে আজকে, এবং শুধু আজকেই না, অন্যান্য ক্লাসে তোমরা যা শিখছো সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এ পর্যন্তই।